আমি নতুন শুরু করছি। গত ক্লাসে আমরা শুরু করেছিলাম। আমরা শুরু করেছি ইনভেন্টরি মডেল, নতুন চ্যাপ্টার। ইনভেন্টরি মডেল বলতে আমরা ছিল যে যখন কোনো একটা ফিজিক্যাল গুডস অথবা আইটেম স্টক করা হয়, সেই সময় আমাদের এই ইনভেন্টরি মডেলটা আমাদের কাজে লাগা হয়। ইনভেন্টরি মডেলটা কেন লাগবে? কারণ আমরা যখন স্টক করি, সেখানে স্টকটা যদি অ্যাপ্রোপ্রিয়েট বা অপটিমাম না হয়, এটা আইদার ওভারস্টক হয়ে যেতে পারে অথবা আন্ডারস্টক হতে পারে। ওভারস্টক হলে কি সমস্যা হয়? একটা বড় পরিমাণ টাকায় আটকে যাচ্ছে, তারপরে হচ্ছে হোল্ডিং কস্টটা বেড়ে যাবে। হোল্ডিং কস্ট মানে আমার এই প্রোডাক্টগুলো কোথাও রাখতে হবে, সেটার জন্য আমাদের যদি রুম রেন্ট নেই সেটার চার্জ বেড়ে যাচ্ছে। আর আন্ডার স্টক মানে হচ্ছে বারবার আমার অর্ডার দিতে হচ্ছে। আন্ডার স্টক হচ্ছে যে আমি অল্প পরিমাণ আনবো, অল্প পরিমাণ আনলে ফ্রিকোয়েন্টলি আমার অর্ডার করতে হবে, আর প্রতিবার অর্ডার করলে এটা সেট আপ কস্ট বা কিছু কস্ট বেড়ে যায়। এবং চান্স অফ আউট অফ স্টক, বা আমার চান্স আছে যে আমি এমন সময় আমার দরকার লাগতেছে কিন্তু আমার প্রোডাক্টটা আমি পাচ্ছি না, সেটা হচ্ছে আন্ডার স্টকের একটা বড় ধরনের এটা ডিসঅ্যাডভান্টেজ। এই কারণে আমাদের আসলে অ্যাপ্রোপ্রিয়েট স্টক করা দরকার। অ্যাপ্রোপ্রিয়েট স্টকে বা ইনভেন্টরি করতে গেলে আমাদের কখন আমি এই জিনিসটা অর্ডার করব এবং কতটুকু অর্ডার করব এটা জানা জরুরি। যে আমি প্রোডাক্টটা আমি নিয়ে আসবো, কতটুকু আনবো আর কখন আনবো, কখন অর্ডার করব। এই দুটো প্রশ্নের উত্তর দিচ্ছে আমাদের ইনভেন্টরি মডেল। এটার জন্য আমাদের ইনভেন্টরি মডেল দরকার। ইনভেন্টরি মডেলের জন্য কতগুলো আমরা প্যারামিটার বা বলছিলাম যে কি ফ্যাক্টর আমাদের কাজ করে। ফ্যাক্টরগুলোকে আমরা সাজিয়েছিলাম ইকোনমিক ফ্যাক্টর হিসেবে। আর ডিমান্ড আর কতগুলো ইকোনমিক ফ্যাক্টর আছে সেটআপ কস্ট। যখনই আমরা একটা অর্ডার প্লেস করি তখনই আমাদের এটা প্রয়োজন হয়। সেটা হচ্ছে সেটআপ কস্টটা হচ্ছে যেমন ট্রান্সপোর্টেশন কস্ট, অথবা হচ্ছে বিভিন্ন ধরনের চাঁদা হতে পারে সেইগুলো, অথবা হতে পারে যখনই একটা প্রোডাক্ট কোথাও থেকে ছাড় পাচ্ছে সেখানে তার কিছু টাকা দিতে হয়, যেমন হচ্ছে খাজনা টাইপের বা এই ধরনের বলতে পারো। তাহলে এটা প্রতিবারই এটা দিতে হচ্ছে, যখনই আমরা অর্ডার প্লেস করবো তখনই এটা দিতে হচ্ছে। তাহলে আমি অল্প করি আর বেশি করি, প্রতিবারই আমাদের এই ধরনের কিছু টাকা দিতে হচ্ছে। সেটা ইট ডাজন্ট ডিপেন্ড অন দ্য অ্যামাউন্ট, এটা অ্যামাউন্টের উপর নির্ভর করে না, কিন্তু হচ্ছে কতবার আমি জিনিসটা নিচ্ছি ততবারই আমাদের এইটা দিতে হচ্ছে। সো দিস ইজ দ্য, এটা হচ্ছে সেটআপ কস্ট। সেটআপ কস্টের পরে আমাদের আসছে পারচেজ প্রাইস। পারচেজ প্রাইস হচ্ছে প্রোডাক্টের দাম, কত দামে আমি কিনছি সেটা। এটা হচ্ছে যে খুব বেশি টাকা ইনভলভ হবে নাকি আচ্ছা খুব অল্প টাকা ইনভলভ হবে, তাহলে আমাদের একটা টেন্ডেন্সি থাকবে এটাকে আমি স্টক করব নাকি স্টক করব না, ফ্রিকোয়েন্টলি আমি নিয়ে আসবো সেটার উপরে। সেলিং প্রাইস, এটা নির্ভর করে আমি কত প্রফিট করব সেটার উপরে। যদি প্রফিট বেশি হয় সেটা একটা বিষয়, প্রফিট কম হলে একটা বিষয়। এটা হোল্ডিং কস্ট। হোল্ডিং কস্ট হচ্ছে আমি এটা বলেছিলাম যে আমরা সাধারণত আমাদের মাথায় আছে যে আমরা একটা গোডাউন ভাড়া করব মান্থলি বেসিসে, তারপরে আমি এখানে রাখি বা না রাখি এই গোডাউনের ভাড়া আমি দিয়ে যাব। কিন্তু এখানে যদি আমরা একজন ম্যানেজার হই, ভালো ম্যানেজার, তার উদ্দেশ্য থাকবো না আমি একটা গোডাউন ভাড়া করব না, আমি গোডাউনের স্পেস ভাড়া করব। গোডাউনের ভিতরে স্পেস ভাড়া করব, সেটা হচ্ছে পার ইউনিট আমি ১০০টা প্রোডাক্ট রাখবো, ১০ দিনের জন্য রাখবো। তাহলে প্রতিটা রাখার জন্য, প্রতিদিন রাখার জন্য কত খরচ সেই হিসাবে আমাদের এটা বের করতে হবে। বের করলে তাহলে আমাদের ম্যানেজমেন্টের সুবিধা হবে। সো হোল্ডিং কস্ট একটা বড় ফ্যাক্টর, যে আমি বেশি প্রোডাক্ট রাখলে দেখা যাবে হোল্ডিং কস্ট বেশি হবে, কম প্রোডাক্ট রাখলে কম হবে, কিন্তু তাও আমার একটা গোডাউনের ভাড়া দিতে হচ্ছে না। শর্টেজ কস্ট, এটা হচ্ছে ইনডাইরেক্ট কস্ট বলেছিলাম যে ইট ইজ নট এ ডাইরেক্ট কস্ট, কিন্তু এটা হচ্ছে যেমন আমাদের গোডিয়াল লস, যে আমার একটা সুনাম আছে সেই সুনামটা নষ্ট হয়ে গেল, অথবা আমার কিছু পটেনশিয়াল কাস্টমার ছিল তারা আমার কাছে নিয়মিত আসতো, অথবা আমি নিয়মিত সার্ভিস দিতে পারতাম, কিন্তু আমার কাছে এই জিনিসটা না থাকার কারণে আমি এই কাস্টমার বা এটা হারাচ্ছি। তাহলে একটা কাস্টমার হারালে আমার একটা প্রফিটে একটা লস হবে, আমার সুনামে লস হবে, এগুলো হচ্ছে শর্টেজ কস্ট। সো দিজ আর দ্য ইকোনমিক ফ্যাক্টর, যেগুলো ইকোনমিক প্যারামিটারস। দ্বিতীয় হচ্ছে ডিমান্ড। ডিমান্ড হতে পারে কন্টিনিউয়াস অথবা পিরিয়ডিক।
কন্টিনিউয়াস হতে পারে, অথবা যে প্রতি মাসে এতগুলো লাগতেছে, প্রতিদিন এতগুলো বিক্রি হচ্ছে বা এতটুকু ডিমান্ড আছে, সেটা একটা কন্টিনিউয়াস বা কনস্ট্যান্ট। আর পিরিয়ডিক হচ্ছে যে এতদিন পর পর এতগুলো লাগতে পারে। আর এগুলো অনেক সময় প্রবাবিলিস্টিক হতে পারে। যে প্রবাবিলিস্টিক ডিমান্ড হচ্ছে যে কবে কখন লাগবে এটা জানি না, এটা সম্ভাবনা যে রোজার মধ্যে খেজুরের চাহিদা বেশি, সুতরাং এটা একটা প্রবাবিলিটি যে কতটুকু চাহিদা জানি না, কিন্তু ওই সময় চাহিদা বাড়তে পারে, এইটা বিষয়। সিতে বলছে অর্ডারিং সাইকেল, যে কতদিন পর পর আমরা এই প্রোডাক্টটা নিয়ে আসবো। ডেলিভারি ল্যাগ, এটা বলেছিলাম আমি, আমরা একটা প্রোডাক্ট অর্ডার করব আর প্রোডাক্টটা হাতে পাবো, এই মাঝখানে যে টাইমের গ্যাপটা সেটাকে বলছি ডেলিভারি ল্যাগ। নাম্বার অফ সাপ্লাই ইকুইভ্যালেন্ট, যে কত জায়গা থেকে আমরা সাপ্লাই পাচ্ছি। নাম্বার অফ আইটেম, যে কি কি আইটেম নিয়ে আমরা ডিল করতেছি, যে এটা কতগুলো আইটেম থাকতে পারে। যে যেমন এটা উদাহরণ দিয়েছিলাম যে চাল ব্যবসায়ী শুধুমাত্র চাল নিয়ে ডিল করবে, তার অন্য কোনো প্রোডাক্টের চিন্তা করার দরকার নেই। কিন্তু যারা মুদি দোকানদার, তাদের মাল্টিপল আইটেম থাকে, তারা অনেকগুলো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে। কি কি মডেল আছে সেটা হচ্ছে আমরা বলেছিলাম যে মডেলগুলোকে আমরা, এটা গত ক্লাসে আমরা দেখাতে পারি নাই, এটা হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করে থাকি মডেলগুলোকে। কি আইপি মডেলস, এটাকে আমরা দুই ভাগে ভাগ করি। এক নাম্বার এ তে হচ্ছে কি নিয়ে? ডিটারমিনিস্টিক, যেগুলো আমরা ওহ, আমরা যেগুলোকে ডিটারমাইন করতে পারবো সেগুলো। এটা হতে পারে সিঙ্গেল আইটেম স্ট্যাটিক মডেল, এটা গত ক্লাসে বলেছিলাম। সিঙ্গেল আইটেম স্ট্যাটিক মডেল। নাম্বার টু, সিঙ্গেল আইটেম স্ট্যাটিক মডেল উইথ প্রাইস ব্রেক। তারপর হচ্ছে মাল্টিপল আইটেম স্ট্যাটিক মডেল উইথ স্টোরেজ লিমিটেশন। যদি আমার স্টোরেজের কম থাকে তাহলে বা কি হবে, স্টোরেজ লিমিটেশন, সিঙ্গেল আইটেম এন পিরিয়ড ডাইনামিক মডেল। আগেগুলো ছিল স্ট্যাটিক মডেল, এটা হচ্ছে ডাইনামিক মডেল। ডাইনামিক মডেল হচ্ছে এন পিরিয়ড প্রোডাকশন শিডিউলিং মডেল। শিডিউলিং মডেল। আর এগুলো হচ্ছে ডিটারমিনিস্টিক। আর বি তে আমরা ভাগ করি প্রবাবিলিস্টিক, যেগুলো আমাদের প্রবাবিলিটি বিভিন্ন সূত্র দিয়ে আমাদের এগুলোকে করা যায়, সেগুলো হচ্ছে প্রবাবিলিস্টিক মডেলস। এটার মধ্যে আছে নাম্বার এ তে কন্টিনিউয়াস রিভিউ মডেল। কন্টিনিউয়াস রিভিউ মডেল এবং বি তে আছে সিঙ্গেল পিরিয়ড মডেল। সিঙ্গেল পিরিয়ড মডেল এবং এ বি তে, এবং আরেকটা হচ্ছে মাল্টি পিরিয়ড মডেল।
all about the different types of model. মডেলকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করেছি। এক নাম্বার হচ্ছে ডিটারমিনিস্টিক, আরেকটা হচ্ছে প্রবাবিলিস্টিক। ডিটারমিনিস্টিক এর মধ্যে সিঙ্গেল আইটেম স্ট্যাটিক মডেল, সিঙ্গেল আইটেম স্ট্যাটিক মডেল উইথ প্রাইস ব্রেক, মাল্টি আইটেম static model with storage limitation, single item and period dynamic model and period production scheduling model. আর probabilistics এর মধ্যে আছে continuous review, single period model অথবা মাল্টি পিরিয়ড মডেল। সো এই হচ্ছে বিভিন্ন ধরনের মডেল। আমরা বলেছিলাম আমরা শুধুমাত্র দুইটা মডেল দেখব এখানে, সেটা হচ্ছে সিঙ্গেল আইটেম স্ট্যাটিক মডেল আর একটা সিঙ্গেল আইটেম স্ট্যাটিক মডেল উইথ প্রাইস ব্রেক। কম্পিউটার সিমুলেশন মাধ্যমে বিভিন্ন মডেলগুলো আমরা করেছিলাম। আমরা শুরু করেছিলাম সিঙ্গেল আইটেম স্ট্যাটিক মডেল এর একটা ডেরিভেশন কিভাবে করা যায় সেই জিনিসটা আমরা শুরু করেছিলাম। অ্যাজাম্পশন কতগুলো ছিল যে ডিমান্ড ডিটারমিনিস্টিক এবং কনস্ট্যান্ট, সিঙ্গেল আইটেম করবে, শর্টেজ কস্ট নেই এবং ইনস্ট্যান্টেনিয়াস রিপ্লেনিশমেন্ট, মানে যেই মুহূর্তে আমার শেষ হবে সে তখনই আমি এই যে প্রোডাক্টটা পেয়ে যাব। এগুলো এক্সাম্পল আমরা বলেছিলাম, ইউজ অফ ইলেকট্রিক বাল্ব ইন এ বিল্ডিং, কনজাম্পশন অফ পেপার পেন ইন অ্যান অফিস ইত্যাদি। এটা বিভিন্ন প্যারামিটার গুলো বলেছিলাম। কি কি ছিল? বিটাকে বলেছিলাম আমরা ডিমান্ড পার ইউনিট টাইম, ইনভেন্টরি লেভেল, ওয়াই সেটা সেটা ছিল ইনভেন্টরি লেভেল। এই ওয়াইটাই আমরা ডিটারমাইন করব যে ওয়াইটা আসলে কি, ওয়াইটাকে কতটুকু পরিমাণ বলা যায়। কে হচ্ছে স্মল কে হচ্ছে সেটআপ কস্ট। এভরি টাইম আমরা বলেছিলাম যে যতবার অর্ডার করব ততবার এটা বহন করতে হবে। হোল্ডিং কস্ট হচ্ছে এইচ, আর T0 হচ্ছে সাইকেল টাইম অর লেন্থ অফ ইনভেন্টরি। এখানে আমরা একটা গ্রাফ দিয়েছিলাম, এক্স অ্যাক্সিসে ছিল টাইম সময়ের সাথে সাথে, আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে ইনভেন্টরি লেভেল বা ওয়াই। এখন এটা যদি আমরা একটু দেখি যে এটা বলেছিলাম এই বরাবর এসে আস্তে আস্তে আমাদের প্রোডাক্টটা কমতে থাকবে, এখানে এসে একবারে জিরো হয়ে গেল, দেখুন এখানে 0 পয়েন্ট, এখানে জিরো হয়ে গেল এই বরাবর। তারপরে যেহেতু ইনস্ট্যান্টেনিয়াস রিপ্লেনিশমেন্ট আমার যখনই শেষ হয়ে গেল সেই মুহূর্তে আমার কাছে প্রোডাক্টটা চলে আসলো। কি পরিমাণ আসলো? ওয়াই পরিমাণ আসলো। ওয়াই পরিমাণ আমি একই মুহূর্তে পেয়ে গিয়েছি, সুতরাং ডেফিনেটলি এটা শার্প উপরের দিকে উঠে যাবে, ওয়াই পরিমাণ উঠে যাবে। তারপরে আস্তে আস্তে এটা ডিমান্ডটা যেহেতু কনস্ট্যান্ট এবং ফিক্সড, তাহলে এটা বিটা রেটে ডিমান্ডটা আমাদের এখানে দেয়া আছে। ডিমান্ডটা হচ্ছে এই অতিভুজটা হচ্ছে ডিমান্ড, এই অনুযায়ী ডিমান্ড এটা আস্তে আস্তে কমতেছে, সময়ের সাথে সাথে কমতেছে, কারণ হচ্ছে কনস্ট্যান্ট ডিমান্ড যেহেতু সেহেতু এটা নিচের দিকে নেমে যাচ্ছে এবং একটা সময় যে আবার শেষ হয়ে যাবে, সেটা এই সময়টুকুই হচ্ছে আমরা বলছিলাম যে T0, এটুকু হচ্ছে সাইকেল টাইম, যে কখন আমার কাছে প্রোডাক্টটা আসলো আর কখন আমার প্রোডাক্টটা শেষ হয়ে গেল, এই প্রোডাক্টটা ততটুকু হচ্ছে T0। আবার ইনস্ট্যান্টেনিয়াস রিপ্লেসমেন্টের জন্য এটা আবার শার্প উপরের দিকে উঠে যাচ্ছে, উঠে যে আবার ওই পরিমাণ আসবে, ওই পরিমাণ যে আবার এটা আস্তে আস্তে নেমে যাচ্ছে। ওকে, সো এখানে একটা জিনিস আমি গত ক্লাসে বুঝিয়েছিলাম, এটা একটু অল্প সময়। এখানে T0 বলছিলাম সাইকেল টাইম, সাইকেল টাইমটা হচ্ছে T0 ইকুয়াল টু ওয়াই বাই বিটা। ওয়াই বাই বিটা কিভাবে হয় সেটা তোমাদের করার জন্য যে এটা হচ্ছে কখন বলতে হবে? 10 যদি নেই আমাদের দেরি হবে ক্লাস শেষ হতে। বাই অতিভুজ, সেই হিসাবে আমরা ভূমিটা পেয়ে গিয়েছি। আপু আছে তো বোধহয় ইয়েতে, যখন ফ্যাকাল্টিতেই থাকার কথা, মাস্টার্সে ভর্তি কাজ। ওকে, এভারেজ ইনভেন্টরি স্টক ওয়াই বাই 2, এটা আমি বোঝানোর জন্য ওই যে গ্রাফটাই করেছিলাম, ড্র করেছিলাম। সাপোজ নিচে আমি আর একটু এখানে ড্র করি, আমার যদি ওয়াই পরিমাণ
ভাই পেইন লাগতেছে আমার এখন সবকিছু। বাসায় কমে যাবো, ফোন কিনতে হবো। বুঝলো আমার যখন ফোনটা ভেঙে গেল, আমার যদি ওয়াই পরিমাণ প্রোডাক্ট টি জিরো পরিমাণ সময় থাকতো, সাপোজ একটা প্রোডাক্ট হচ্ছে এই ওয়াই পরিমাণ, আর পুরো প্রোডাক্টটাই হচ্ছে টি জিরো সময় ধরে ধরছে, তাহলে আমার স্টোরেজ সাইজ থাকতো ওয়াই ইন্টু বুঝছি, মানে প্যারা স্টোরেজ নাও সাইজ লাগতেছে। ইকুয়াল টু ওয়াই পরিমাণ প্রোডাক্ট টি কি জিরো একটা সময় অবস্থা! পর্যন্ত থাকতো। আমি এখন তাহলে আইসা এটাকে তো আমরা এভাবে কিছু নাই, করতে কি পারি না, দিয়ে হয় মোর এদিকে এখন? যে হচ্ছে টি জিরো আর এদিকে হচ্ছে ওয়াই। এই ইট তো পরিমাণ আছে প্রোডাক্ট যদি আমার, তাহলে খুললে পাওয়া স্টোরেজ যাইতো। সাইজটা হবে ওয়াই ইন্টু হিট পাওয়া যাবে না আমার এলাকায়। টি জিরো। তারপরে সেই দিয়ে পারলাম না। তাই আর আমি হয়তো রড তাই বলেছিলাম এই পুরোটা তখন হচ্ছে আমাদের স্টোরেজ সাইজ থাকতো, কিন্তু আমাদের যেহেতু ডিমান্ডটা কনস্ট্যান্ট এবং পেইনটা আস্তে যে আস্তে নেমে লাগতেছে রে যাচ্ছে, বন্ধু। তার মানে এইখান থেকে এই বরাবর চলে গেছে, তাহলে আমরা নিজেই দেখতেছি যে আসলে অর্ধেক পরিমাণ মাথায় কিছু নাই, প্রোডাক্ট, ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে, ঘুম ধরতেছে। এই পরিমাণ প্রোডাক্ট সবসময় আমার থাকতেছে প্রচন্ড ঘুম ধরতেছে। আস্তে আস্তে, আর এই পরিমাণ আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে। তাহলে টি জিরো সময়ের মধ্যে অর্ধেক পরিমাণ আসলে ভরা থাকে আর অর্ধেক পরিমাণ খালি থাকে। সুতরাং আমার আমরা যদি সাথে কথা অ্যাভারেজ বলা নেই পানি যে একটু দিস না। আমার একজন এই বন্ধুর সাথে সময়ের কথা মধ্যে বলার খুব শখ। যখন শুরুতে আমার সরাসরি প্রোডাক্ট হচ্ছে চ্যালেঞ্জ জানাই। ওয়াই সরাসরি চ্যালেঞ্জ আর জানাই শেষে আমার প্রোডাক্ট হচ্ছে জিরো, এটাকে আমি কিন্তু এই ব্যাটা আবার কয় কি নির্ভুল 2 দিয়ে নজর। ভাগ করি যে নির্ভুল এভারেজ, চিন্তা তাহলে লাগে না। আমার কতটুকু থাকে, তখনই আমাদের মানে হচ্ছে ভালো লেখে। এভারেজ সাইজ হচ্ছে ঠিক আছে, ওয়াই ঠিক বাই আছে টু বন্ধু, সে ইন্টু তার গতানুগতিক স্টোরেজ সমালোচনা করে। টোটাল টাইম হচ্ছে টি জিরো। সো টি জিরো সময়ে ওয়াই বাই টু পরিমাণ কিন্তু আমার ভাই আপনি প্রোডাক্ট কিন্তু ভুলে থাকে। যাচ্ছেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটুকু আমাদের কেন দরকার? ১,০০০ শিক্ষার্থীর পরের স্লাইডে নির্বাচিত প্রতিনিধি। যাওয়ার জন্য চুদির বেটা আমাদের এসে দাঁড়ায় আমার, এবার দরকার। দাঁড়ান। হায় রে, পকেটে গাঁজা নেই, ঝামেলাই গেল। অর্ধেক কর। এই গান তাহলে শোনাবো তোমাকে, গাজর খাবো। গাজরের প্রচুর ভিটামিন কমপ্লেক্স, বি কমপ্লেক্স। এখন আমরা এখানে এই করতে পারি যে টোটাল বোকা চোদার মতো কাজ করছে একটা আসলে। কার্ডটা ইনপুট দিয়ে ফোন কিন দিতে হবে। টোটাল কস্ট পার ইউনিট টাইম মানে মাঝে মধ্যে যে কাজ টাজ করি, এগুলা যে আসলে ইনিকে দেখতে পাচ্ছ তোমরা? जी सर। ওকে ফাইন। টোটাল কস্ট পার ইউনিট টাইম অ্যাজ এ ফাংশন অফ ওয়াই, অ্যাজ এ ফাংশন অফ ওয়াই, ওয়াই এর সাপেক্ষে যদি আমরা টোটাল কস্টটা বের করতে চাই, তাহলে চিপা চাপা থেকে টোটাল 20 টাকা বাইরলো। TCU in terms of Y, T total cost per unit in terms of হ্যাঁ Y সমান সমান হ্যাঁ, আসবো তো, আমাদের খাওয়া দাওয়া এখানে করা লাগবে না। থাকে সেটআপ কস্ট পার ইউনিট টাইম প্লাস হোল্ডিং কস্ট পার ইউনিট টাইম। আমি তোমাদের একটা জিনিস দেখাইনি, সেটা একটু এখানে বলে নিচ্ছি। টোটাল কস্ট যে কোনো একটা ইনভেন্টরি মডেলের কস্ট প্যারামিটার গুলো কি কি, টোটাল কস্ট বা কস্টিং প্যারামিটার সেগুলো কি হতে পারে?
যে কোনো ইনভেন্টরিতে মডেলে টোটাল কস্ট অফ ইনভেন্টরি, এটা মানে হচ্ছে আমাদের এই জিনিসটা আমরা স্টক করব তার জন্য কি কতটুকু খরচ আমাদের ইনভলভ, এটা ইকুয়াল টু পারচেজিং কস্ট। ডেফিনেটলি পারচেজিং কস্ট প্লাস সেটআপ কস্ট প্লাস হোল্ডিং কস্ট প্লাস শর্টেজ কস্ট। আমরা একটু আগে দেখিয়েছিলাম যে কি কি কস্ট আছে। পারচেজিং কস্ট ওরা বুঝতে পারছে যে আমি এক একটা প্রোডাক্ট এত দাম, আমি 500 প্রোডাক্ট কিনবো, তাহলে পার ইউনিট দিয়ে ওই টোটাল সংখ্যাকে আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা হয়ে যাবে। সেটআপ কস্ট বলেছিলাম প্রতিবার করলে এত টাকা দিতে হবে। এখন আমি কতবার করতেছি ওই সাইকেল টাইমের মধ্যে সেটা না, এটা আমাদের অন্য ইনডাইরেক্ট কস্ট, কিন্তু এটা আমার টোটাল প্রফিটে এফেক্ট করবে। কিরকম, যে আমার একজন কাস্টমার কমে গেল, সুতরাং ওই কাস্টমার যে অন্য জিনিসগুলো কিনতো সেখানে আমার প্রফিট কমে যাচ্ছে। এইটা এইগুলো হচ্ছে বিভিন্ন ইকোনমিক প্যারামিটার যেগুলো হচ্ছে টোটাল কস্টকে এফেক্ট করে। এখন এটা যদি আমরা একটা গ্রাফ করতে চাই, সাপোজ আমাদের এই এক্স এক্সিস বরাবর হচ্ছে আমাদের ইনভেন্টরি লেভেল বা ওয়াই, আগেরটার এটা এক না, ইনভেন্টরি লেভেল বা ওয়াই, ওয়াই হচ্ছে এদিকে নিচে, এখানে 00 পয়েন্ট, আমি যত এদিকে সামনের দিকে যাচ্ছি, আর এইগুলো হচ্ছে টোটাল কস্ট পার ইয়ার। ওয়াই এক্সিসে হচ্ছে টোটাল কস্ট পার ইয়ার, প্রতি বছরে কেমন খরচ পড়ছে। এটা এমন হতে পারে যে পারচেজিং কস্টটা কেমন হতে পারে, সেটা হচ্ছে যে আমার পারচেজিং কস্টটা এরকম হতে পারে যে আস্তে আস্তে এটা খুব বেশি সংখ্যার উপরে নির্ভর করে, যে সংখ্যা বেশি হলে অনেক সময় কস্টিং কম হয়ে যায়। এই হারে হয়তো এরকম একটা হবে যে যখন এটা হচ্ছে পারচেজিং কস্ট, পারচেজিং কস্টের ইনভেন্টরি লেভেলের সাথে টোটাল কস্টের প্রতি বছরের এরকম একটা সম্পর্ক। সেটআপ কস্ট বলেছি, সেটআপ কস্ট হচ্ছে যদি আমি ইনভেন্টরি লেভেল কম হয়, একটু জিনিস বুঝো, ইনভেন্টরি লেভেল যদি কম হয় তাহলে আমার ফ্রিকোয়েন্টলি এটা অর্ডার দিতে হবে। সাপোজ আমি 10টা প্রোডাক্ট করে অর্ডার করব, তো 10টা প্রোডাক্ট প্রতিবারে 10টা, তাহলে আমার একবার করে সেটআপ কস্ট দিতে হচ্ছে। আমি যদি 100টা প্রোডাক্ট আনি 10বার করে, 100টা প্রোডাক্ট আনি, তাহলে আমার 10বার সেটআপ কস্ট দিতে হচ্ছে। 10বার করে 100টা আনলাম, তাহলে এখানে সেটআপ কস্টটা প্রতি বছর, এক বছরে 10বার আনলে 100টা আনলে 10বার সেটআপ কস্ট দিতে হচ্ছে। আর আমি যদি 100টা আনি এক বছরে, কিন্তু একবারে আনি 100টা, তাহলে সেটআপ কস্টটা ডেফিনেটলি একবার দিলেই হচ্ছে বছরে। সুতরাং প্রতি বছরে আমি সংখ্যা লেভেল যদি বেশি হয়, ওয়াই এর পরিমাণ বাড়লে সেটআপ কস্টটা ট্রিমেন্ডাসলি
কমে যায়। সুতরাং এই গ্রাফটা হবে অনেকটা এই বরাবর। এটা হচ্ছে সেটআপ কস্ট। নাম্বার 4 হচ্ছে পেনাল্টি হোল্ডিং কস্ট। হোল্ডিং কস্টটা কিরকম হতে পারে? হোল্ডিং কস্টটা যেহেতু সংখ্যার উপর নির্ভর করে, সংখ্যা বেশি হলে হোল্ডিং কস্ট বেশি হবে, সংখ্যা 0 হলে হোল্ডিং কস্ট 0। সুতরাং এটা 0 থেকে শুরু হবে, যত সংখ্যা বাড়াবো আমি এটা এইভাবে বাড়তে থাকবে। এটা হচ্ছে হোল্ডিং কস্ট। এটা আমাদের দেখতে হবে কার্ভের নেচারটা কিরকম সেই জিনিসটা। এন্ড ফাইনালি আমরা যদি পেনাল্টি কস্টটা দেখতে চাই বা শর্টেজ কস্ট হচ্ছে আমার কাস্টমার হারিয়ে যাবে এই ধরনের বিষয়। শর্টেজ কস্ট হচ্ছে সংখ্যা যত কম হবে শর্টেজ কস্ট বেশি হবে, সংখ্যা বেশি হলে আমার শর্টেজ কস্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। সুতরাং এটা আসলে এইভাবে কমে যাবে। এটা হচ্ছে শর্টেজ কস্ট। ওকে, আমার যেহেতু এই চারটাই ইনভলভ এই কস্টিং এর সাথে, যদি চারটা কোনো একটা প্রোডাক্ট স্টক করতে প্রতি বছরে কত খরচ পড়বে চারটার যদি সম্মিলিত হয় তখন এটা কি ধরনের আচরণ করে আমরা যদি দেখি, তিনটা নিচের দিকে টানতেছে আর একটা উপরের দিকে যাচ্ছে। সুতরাং তিনটা মিলে এই বরাবর নিচের দিকে যাবে, যে 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 একটা আসে এইরকম। এটা হচ্ছে টোটাল কস্ট পার ইয়ার, টিসিইউ, টোটাল কস্ট পার ইয়ার। এই কার্ভটা তাহলে টোটাল কস্টিং এর কার্ভটা হবে এরকম একটা ইউ শেপের। তার মানে হচ্ছে যেহেতু হোল্ডিং কস্ট একটা সময় গিয়ে আবার বাড়তে থাকবে আর টোটাল কস্টটাও প্রথমে শুরুর দিকে কমতে থাকবে, একটা সময় যখন হোল্ডিং কস্টটা বেশি হয়ে যাচ্ছে তখন আস্তে আস্তে এটা আবার বাড়তে থাকবে। তাহলে এই শেপটা দেখে আমরা ডেফিনেটলি আমরা বুঝতে পারতেছি যে একটা জায়গায় এসে অবশ্যই এটা মিনিমাম কস্ট হচ্ছে। এটা হচ্ছে এই এই বরাবর এসে আমরা দেখতে পাচ্ছি কস্টিং 0, এবং এটার জন্য যে পরিমাণ আছে যেটার জন্য সেটাকে আমরা বলি ওয়াই এম। ওয়াই এম হচ্ছে মিনিমাম কস্ট ইনভেন্টরি লেভেল, মিনিমাম কস্ট ইনভেন্টরি লেভেল। এটুকু মনে রাখতে হবে যে টোটাল কস্ট অফ ইনভেন্টরি, এটা আমাদের ইম্পর্টেন্ট। টোটাল কস্ট কিসের উপর নির্ভর করতেছে? পারচেজিং কস্ট, সেট কস্ট, হোল্ডিং কস্ট এবং শর্টেজ কস্ট। এই চারটা কস্ট, যেটা চারটা মিলে একটা যে কোনো প্রোডাক্টের ইনভেন্টরিতে ইকোনমিক প্যারামিটার। এই চারটা এভাবে এফেক্ট করে। যে চারটার কার্ভ আমরা দেখলাম যে নেচার তার ইনভেন্টরি লেভেলের সঙ্গে চারটার কিরকম এফেক্ট করে, সেখান থেকে আমরা বের করলাম যে চারটা যদি সম্মিলিতভাবে এফেক্ট করে তখন কার্ভের নেচারটা কিরকম হয়। তখন কার্ভের নেচারটা হবে অনেকটা এরকম ইউ শেপের। কি কারণে? যে শুরুতে তিনটার এফেক্টের জন্য এটা ড্রাস্টিক্যালি নিচে নামতে থাকবে, এক সময় যখন হোল্ডিং কস্টটা বাড়তে থাকবে এটা আস্তে আস্তে আবার উপরের দিকে উঠতে থাকবে। সো এখানে যেহেতু একটা ইউ শেপ আছে, ডেফিনেটলি এখানে একটা মিনিমাম কস্ট, এক জায়গায় ডিওয়াই বাই ডিএক্স 0 হবে, তার স্লোপটা 0 হবে। যেখানে স্লোপ 0 সেখানে হচ্ছে মিনিমাম কস্ট। সেই মিনিমাম কস্টের জন্য যে ওয়াই এর জন্য মিনিমাম কস্ট হবে সেটাকে বলছি আমরা মিনিমাম কস্ট ইনভেন্টরি লেভেল। সুতরাং কেউ যদি এই ওয়াইএম পরিমাণ স্টক করে তাহলেও সে বলতে পারবে যে হ্যাঁ আমি মিনিমাম কস্টে ইনভেন্টরি করছি। এর চাইতে বেশি যদি করি তাহলে আমার স্টক করার খরচ বেড়ে যাবে, এর চাইতে কমও যদি রাখি তাহলেও আমার স্টক করার খরচ বেড়ে যাবে।
ওকে, তা আমাদের মডেল সিঙ্গেল আইটেম স্ট্যাটিক মডেল কি বলে সেটা আমরা দেখি। সিঙ্গেল আইটেম স্ট্যাটিক মডেলে টোটাল কস্টের মধ্যে আমাদের শুধুমাত্র সেটআপ কস্ট আর হোল্ডিং কস্ট থাকবে। কেন পারচেজিং কস্ট থাকবে না? যেহেতু আমরা একটা মাত্র আইটেম নিয়ে ডিল করতেছি, সংখ্যার সাথে এটার কোনো রিলেশন নেই। আমরা যদি যত বেশি স্টক করব তার জন্য টাকা কম হবে, ইনভলভ বেশি হবে। যদি কম স্টক করি কম ইনভলভ হবে। সুতরাং আমরা সংখ্যাটা আমাদের এটার জন্য দরকার নেই। আমাদের শুধুমাত্র এখানে এফেক্ট করবে সেটআপ কস্ট আর হোল্ডিং কস্ট। শর্টেজ কস্ট নাই কেন? এটা আমরা অ্যাজাম্পশনে ধরে নিয়েছি যে এটার কোনো শর্টেজ কস্ট নাই। কারণ যেই মুহূর্তে আমার শেষ হবে সেই মুহূর্তে আমাদের এটা আবার আমরা পেয়ে যাচ্ছি। ওকে, সো আমরা টোটাল কস্ট এটার ক্ষেত্রে যদি আমরা করি সেখানে আমরা পাচ্ছি টোটাল কস্ট পার ইউনিট সেটআপ কস্ট প্লাস হোল্ডিং কস্ট। এটাকে যদি আমরা ইন টার্মস অফ আমাদের ডেরিভেশন বা এগুলো নিই, সেটআপ কস্ট ছিল কে, আর ইউনিট টাইম হচ্ছে জিরো কে বাই টি জিরো। হোল্ডিং কস্ট এইচ হচ্ছে হোল্ডিং কস্ট পার ইউনিট, আর এটাকে আমরা সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করবো ইন্টু ওয়াই বাই টু। কেন ওয়াই বাই টু করেছি? এভারেজ সাইজ হচ্ছে ওয়াই বাই টু। এটা কে বাই টি জিরো মানে হচ্ছে টি জিরো হচ্ছে ওয়াই বাই বিটা, আমরা এখানে দেখিয়েছিলাম, প্লাস এইচ ওয়াই বাই টু ইকুয়াল টু কে বিটা বাই ওয়াই প্লাস এইচ ওয়াই বাই টু। এটা আমরা বলছি TCU ইন টার্মস অফ ওয়াই ইকুয়াল টু এটা। এটাকে একটা ইকুয়েশন ধরলাম। আমরা এখানে আমরা তার কার্ভ দেখে বুঝতে পারছি যে তার টোটাল কস্টের কার্ভ দেখে আমরা জানি যে ফর অপটিমাম level by minimizing TCUY with respect to y and equating to 0। মানে হচ্ছে আমরা যদি dy of TCUY equal k beta by y plus h y by 2 equal to 0। DDY TCU মানে হচ্ছে মিনিমাম কস্ট, ওইখানে তার স্লোপটা 0। এটাই আমরা এখানে করেছি, তার ডিফারেন্সিয়েশন করা মানে হচ্ছে তার স্লোপটা 0, সেটাই এখানে আমরা পাচ্ছি DDY অফ k বিটা y বাই এখান থেকে মাইনাস k বিটা বাই y স্কয়ার প্লাস h বাই 2 ইকুয়াল টু 0। और এখান থেকে আমরা পাচ্ছি y, এখানে আমরা y কে স্টার দিয়ে করলাম, y স্টার ইকুয়াল টু রুট ওভার টুয়াইস k বিটা বাই h। এটাই হচ্ছে ডেরিভেশন
ওয়াই কে ওয়াই স্টার দিলাম হচ্ছে যখন মিনিমাম কস্ট ইনভেন্টরি লেভেল দেখতে হবে তখনই ওয়াইটা হয়ে যাচ্ছে ওয়াই প্রাইম বাই ওয়াই স্টার। সুতরাং ওয়াই ইকুয়াল টু রুট ওভার টোয়াইস কে বিটা বাই এইচ, এইটা হচ্ছে ডেরিভেশন ফর এ সিঙ্গেল আইটেম। এখানে আমরা লিখতে পারি where y star is the optimum order quantity order quantity এটাকে অনেক সময় বলা হয় উইলসনস ইকোনমিক লট সাইজ, ইকোনমিক লট সাইজ। একজন উইলসন সেই এটাকে ডিরাইভ করেছিল, সেই জন্য এটাকে তার নাম অনুসারে উইলসনস ইকোনমিক লট সাইজ বলা হয়। এটা অনেক সময় ডেরিভেশনটা পরীক্ষায় আসে যে derive Wilson's economic lot size for single item static model। তখন এই যে এখানে আমরা অ্যাজাম্পশন থেকে শুরু করলাম, সেই অ্যাজাম্পশন থেকে সবগুলো ফিরিয়ে এই পর্যন্ত আসলেই হবে। এই টোটাল ইনভেন্টরি কস্টের এটা না দিলেও চলবে, বাকিটুকু দিয়ে এটা শেষ করতে হবে। ওকে, এই হচ্ছে ইনভেন্টরি। আমরা একটা প্রবলেম দেখি। প্রবলেমটা আমি লিখছি, তোমরা লিখতে পারলে দেখো। The daily demand for a commodity is approximately 100 units. Every time an order is placed, a fixed cost of $100 is incurred। incurred মানে হচ্ছে এটাকে ইম্পোজ করা হয়, মানে এটাকে দিতে হবে, এরকম বাধ্য করা হয়, is incurred। তারপর হচ্ছে the daily holding cost per unit inventory the daily holding cost per unique inventory is $0.02। if the lead time is 12 days,
determine economic lot size and ordering point. And reorder point. আবার একটু প্রশ্নটা আমি বলে দিচ্ছি। এখানে বলা আছে একটা কোন একটা এরিয়াতে একটা প্রোডাক্টের ডিমান্ড হচ্ছে 100 ইউনিট। তার মানে হচ্ছে এই 100 ইউনিট এটা হচ্ছে বিটা। Every time an order is placed, a fixed cost of $100 is incurred. মানে হচ্ছে কি, ফিক্সড কস্ট প্রত্যেকবার যখন অর্ডার প্লেস করা হবে যে টাকাটা দেওয়া হয় সেটাকে আমরা বলি সেটআপ কস্ট কে। এটা হোল্ডিং কস্ট বলা আছে 0.02 প্রত্যেকটার জন্য, তার মানে এটা দেয়া আছে h। কি দ্য লিড টাইম? লিড টাইম হচ্ছে লিড টাইম বা লেগ টাইম, যেটা হচ্ছে প্রোডাক্টটা অর্ডার করলাম আর আমার কাছে আসবে সেই সময়ের ডিফারেন্স হচ্ছে 12 দিন। তাহলে ডিটারমাইন দ্য ইকোনমিক লট সাইজ অ্যান্ড রিঅর্ডার পয়েন্ট। কখন কখন আমার অর্ডার করতে হবে, মানে কোন সময় আমি অর্ডার করব সেটা যেন আমি আমার কাছে এই প্রোডাক্টটা শুরুতে চলে আসে সেরকম করে তখন। এটা সরাসরি আমরা ই করে ফেলতে পারবো, সেটা হচ্ছে আমরা জানি ওয়েস্টার ইকুয়াল টু twice p beta by y p beta by h। এখানে মান বসালে আমরা পাবো 1000 ইউনিটস। ওকে, তার মানে এটা একটা অ্যান্সার যে কতগুলো আমরা অর্ডার করবো, 1000টা। এখন এটার জন্য আরেকটা জিনিস দরকার, আমাদের সাইকেল টাইমটা কত সেটা জানা দরকার। t0 সমান y বাই বিটা, এটা আমরা জানি, এটা পাচ্ছি 10 দিন। তার মানে একটা প্রোডাক্ট আমার কাছে 10 দিন থাকবে। সেটা কিরকম? এই প্রোডাক্টটা আমার কাছে আসলো, এসে 1000 আনলাম, আস্তে আস্তে এটা নিচে নামবে, আবার 1000 আনলাম, আবার নিচে নামবে স্ট্রেট লাইনে, আবার উপরে, আবার আস্তে আস্তে নামতে থাকবে। এটা এই সময়টা হচ্ছে t0। t0 সমান সমান 10 ডেজ। এখন আমি বলছি যে একটা প্রোডাক্ট আমার কাছে থাকবেই 10 দিন, কিন্তু আবার বলছি যে লিড টাইম হচ্ছে 12 দিন। তার মানে কি, একটা প্রোডাক্ট অর্ডার করার পরে আমার কাছে আসতে আসতেই সময় লাগবে 12 দিন। তাহলে এখানে আসলে ইফেক্টিভ লিড টাইম কতদিন হবে? ইফেক্টিভ লিড টাইম হবে 12 মাইনাস 10 সমান সমান 2 দিন। কারণ আমি যদি সাপোজ এখানে 00 আজকে অর্ডার করি, এই জায়গায় অর্ডার করি, তাহলে প্রোডাক্টটা সাইকেল টাইম পার করেও আরো 2 দিন পরে পাবো। সাইকেল টাইম পার করেও আরো 2 দিন পরে পাবো। এই জন্য সাধারণত দেখা যাবে যে আসলে শুরুতে হয়তো 2 বার অর্ডার দিয়ে দেওয়া হবে, একটা প্রোডাক্ট শেষ হলে তখন, আর এই প্রোডাক্টটা তখন চলতে থাকবে যে এখানে শেষ হওয়ার আরো 2 দিন পরে আমি পাবো। সুতরাং স্যার তাইলে তো এভরি 8 ডেজ পর পর স্যার অর্ডার করতে হবে, তাই না স্যার? ডিমান্ড ফর লিড টাইম একদিনে হচ্ছে 100টা, সুতরাং 2 দিনে হচ্ছে 2 ইন্টু 100 সমান সমান 200। তাহলে এটা আমরা সাধারণত বলেছিলাম, তাহলে সো রিঅর্ডার when stock remains 200। এটা হচ্ছে উত্তর, যে যখনই আমার কাছে 200 থাকবে তখনই আমার অর্ডার করতে হবে।
তাহলে কি হবে, একটা সাইকেল, কিন্তু এটা কি শুরুতে দুইবার অর্ডার দিয়ে দিতে হবে, তখন একটা হয়তো 2 দিন আগে পরে শেষ হবে, কিন্তু এটা কি হলো যে ইফেক্টিভ 2 দিন থাকার কারণে আমার 200 ইট আসলেই তখন আমি অর্ডার দিলে পরের সাইকেলে যেদিন আমার শেষ হবে সেদিন আমি পেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, এখানে আসলে এই অঙ্কটা তোমাদের শুরুতেই এভাবে না দিয়ে, এখানে যদি লিড টাইম 12 দিন না দিয়ে লিড টাইম মনে করলো 2 দিন, 2 দিনই থাকুক, তাহলে আর ইফেক্টিভ লিড টাইম বের করতে হবে না, এটা বের করতে হবে না। তাহলে কি হবে যে যদি লিড টাইম বা টাইম লেগ 2 দিন হয়, তাহলে এই 2 দিনের যতটুকু প্রোডাক্ট আমার কাছে দরকার সেটুকু প্রোডাক্ট বাদ দিয়ে শুভ অপরাহ্ন। ওই সময় ব্যাংক আমার অর্ডার কন্ট্যাক্ট করতে হবে, সেন্টার। যেন আমার কাছে এখন 200 আছে, আপনার সেই 200 ডেবিট অথবা থাকতে ক্রেডিট কার্ড আমার অথবা অর্ডার টিকিট করতে হবে। খাতা হারিয়ে গেলে এই বন্ধ হচ্ছে করতে 1 চাপুন। অ্যাকাউন্ট সার্ভিসের জন্য 2 চাপুন। ডেবিট এবং ক্রেডিট কার্ড সার্ভিসের জন্য 3 চাপুন। রিটেল ব্যাংকিং সার্ভিসের জন্য 4 চাপুন। রকেট সার্ভিসের জন্য 5 চাপুন। টিফিন সার্ভিসের জন্য 6 চাপুন। প্রমোশনাল অফার জানার জন্য 7 চাপুন। কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে কথা বলার জন্য 0 চাপুন। আপনার কলটি একজন কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে। আসসালামু আলাইকুম, ডাচ বাংলা ব্যাংক থেকে মাহবুব বলছি। কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? জি, আমার হচ্ছে এটিএম কার্ডটা এটিএম মেশিনে হচ্ছে স্টাক হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে এখন, নতুন করে ইস্যু করতে এই হবে? হচ্ছে অঙ্ক। আপনি তোমরা নতুন করে যদি এই ATM টাইপের কার্ড কয়েকটা থেকে অঙ্ক ATM কার্ড পরীক্ষাতে নিতে চান, সেক্ষেত্রে একটা অনেক চার্জের সময় প্রয়োজন আসে, হবে। সেই আচ্ছা, পরীক্ষার নতুন এগুলো যে একটু কার্ডটি রয়েছে দেখার সেটি চেষ্টা যদি করবা। সংগ্রহ করতে চান, তার জন্য স্যার আমরা অপেক্ষা করতে হবে। নেক্সট আপনি ক্লাসে কার্ডটি প্রাইস কোথা থেকে ব্রেক সংগ্রহ নিয়ে করতে চান? আলোচনা কার্ডটি করব। হচ্ছে আমার মেইন ব্রাঞ্চ নেক্সট হচ্ছে ক্লাসে ময়মনসিংহ। আমরা প্রাইস ব্রেক নিয়ে কথা ময়মনসিংহ থেকে বলবো। সংগ্রহ করতে চান? জি, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি। দিয়ে আসছি, চলো। আচ্ছা, আপনি কার্ডটি স্যার কোথায় ক্যাপচার করেছেন? এই যে বাংলাদেশ এগ্রিকালচার অ্যাটেন্ডেন্স দাও। ইউনিভার্সিটিতে। ভাই একটু অফ করে দেন, সেক্ষেত্রে স্যার এটা ভাই একটু কিন্তু অফ করে দেন। কিছুদিন পর ওই আপনার এই ঠিক ব্রাঞ্চে আছে। চলে যাবে। আচ্ছা আপনি এখান থেকে চাইলে কিন্তু স্যার সংগ্রহ করতে পারেন। আচ্ছা, একটু সমস্যা আছে, সেটা হচ্ছে যে আমি নেক্সাস পে নেক্সাস পে অ্যাপ ইনস্টল ফুড করেছিলাম। ইঞ্জিনিয়ারিং আমার ছোট ভাই হচ্ছে আর কি সেটাতে রোল কার্ড বলো। অ্যাড করার সময় পাসওয়ার্ড বেশ কয়েকবার ভুল দিয়েছিল। খুব সম্ভব এই কারণে কার্ডটা স্টাক হয়ে গেছে। স্যার 05 5 তো সেক্ষেত্রে কি আমার কিছু করতে হবে কিনা? তাড়াতাড়ি বলো। যখন ব্রাঞ্চে যাবেন তখন স্যার 11 ওনাকে বললে ওনারা আপনার এই কার্ডগুলো স্যার 5 লেভেল চলে আসছে। আচ্ছা, আপনি 5 এর পরে 11 তথ্য পেতেন স্যার। জি তাড়াতাড়ি। স্যার 14 কার্ড ইউজ করতেন 14 অবশ্যই করলে একটি ফোন নাম্বারে স্যার 18 জি নাম্বার থেকে আপনার মনে আছে? 18 জি মনে আছে, স্যার এটা তো আমার 19 ফোনের নাম্বারই, 19 সমস্যা নেই। স্যার 20 হ্যালো, স্যার 22 কাইন্ডলি বলবেন 22 আচ্ছা নাম্বারটা বলতে হবে। স্যার 01533 20 68 3 ওকে 77 25 05। 25 স্যার 27 এই 27 নাম্বার থেকে 28 জি, এই স্যার নাম্বার থেকেই খুব সম্ভব হওয়ার 28 কথা। 30 স্যার এই নাম্বার 30 থেকে আমি এমন কোনো তথ্য জি, দিতে স্যার। পারছি না। আচ্ছা, তাহলে বলো, একটু কষ্ট করে তাড়াতাড়ি। আরেকটা নাম্বার লিখতে হবে। জি শিওর স্যার। 01705 32 স্যার 65 32 জি স্যার 25 25 04। 32 আজকে প্রথম ক্লাস করলা নাকি? স্যার আইডি 2, ফোন স্যার আসছে। আইডি 2। তুই এতক্ষণে আসছো কোত্থেকে? এতক্ষণে আসছো কেন তুমি? কিছুটা সময় দেবেন। 32 পরে বলো। করে যদি স্যার কেউ যদি 36 36 স্যার 35 স্যার 34 আর পুরাতন কার্ডটি স্যার যদি হ্যাঁ সংগ্রহ করতে 36 চান, এর পরে বলো। সময় প্রয়োজন হবে। স্যার 37 ব্রাঞ্চ থেকে 37 স্যার 34 হ্যাঁ লিখছি স্যার 34 35 34 5 39 6 লিখছি এডিশনাল কোনো কাগজপত্র লাগবে 37 কি? 39 অ্যাকাউন্ট স্যার 40 40 জি জি, স্যার 43 43 হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। 47 আসো কার্ডটি কবে হারিয়েছিলেন? 48 পরশুদিন। 50 আসলে যেহেতু ঢাকার স্যার বাইরে 50 প্রয়োজন হবে স্যার। হ্যাঁ, ওকে 50 রিয়াদ বলো। আচ্ছা, 16 এর 4 স্যার। স্যার 47 ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। 48 স্যার রিয়াদ 50 বলো। আপনাকে স্যার 04 দিয়ে সহযোগিতা করতে 4 পারি। না, আপাতত আর কিছু লাগছে না। 15 স্যার ক্যাপচার হয়েছে
ছিল 15। জি পরশু স্যার দিন। 47 47 কি রিয়েড নাকি? ঠিক আছে স্যার রেগুলার স্যার। আপনাকে কেন রেগুলার বলতে না করছি না, বলছি আগে রিয়েড বলতে। হ্যাঁ রিয়েড 4 15 এরপরে বলো। রিয়েড আর কেউ আছো? 32 45। স্যার 15 এ 31 হ্যাঁ 15 এর 31। স্যার রেগুলার আইডি 2। আইডি 2 তুমি কই ছিলা? স্যার আমি অনলাইন মানে ক্লাসেই ছিলাম স্যার, ফুল টাইম ক্লাসে ছিলাম, নেটওয়ার্ক সমস্যার কারণে স্যার ইয়ে করতে পারিনি। ওকে রিয়েড হচ্ছে 4 15 আর 15 31 এই তিনজন। স্যার স্যার 16 45 ও জয়েন করতে পারতেছে না, মানে ও ক্লাসে ছিল, আমাকে নক স্যার, করছে যে বলে দেওয়ার 16 জন্য, আর মানে 45 নেটওয়ার্কের প্রবলেম যেন হচ্ছে না। ওকে এগ্রি ইঞ্জিনিয়ারিং বলো। রেগুলার বলো।